হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাউসস্টেইন। আজকে আমি এইচএসসি স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মডিফায়ার্স। তো এই টপিকটা মূলত আমাদের এইচএসসি স্টুডেন্টের জন্য একটা প্যানিক সৃষ্টি করে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মোটামুটি এইচএসসি সিলেবাসে যে টপিকগুলো রয়েছে সেগুলো দেখা যায় যে এইচএসসিতে আবার রিপিট হয়েছে, কিন্তু মডিফায়ার টপিকটা কিন্তু সম্পূর্ণ নতুন। অর্থাৎ এই মডিফায়ার টপিক নিয়ে আমাদের কোনো ধারণাই থাকে না। আরেকটা যেটা বড় অসুবিধা সেটা হচ্ছে এই মডিফায়ার নিয়ে আমাদের কোনো গুছানো কোনো টপিক পাই না, বা আমরা অনেক সময় না বুঝে মুখস্থ করি। এই জন্য এই টপিকটাতে আমাদের প্রবলেম দেখা যায়। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের যত প্রবলেম রয়েছে সবগুলো সলভ করে দেওয়ার জন্য। আর তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আশা করি মডিফায়ার্স নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আর তোমরা খাতা কলম নিয়ে বসো, যেই জায়গায় আমি নোট করতে বলবো ওই জায়গায় নোট করে ফেলবে। ওকে, তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখব মডিফায়ার্স বলতে মূলত আমরা কি বুঝি। মডিফায়ার্স সম্পর্কে জানার আগে আমরা আগে একটা উদাহরণ খেয়াল করি। তুমি হয়তোবা কার মডিফাই করার নাম শুনেছো। ধরো একটা এক্স করোলাকে আমি মডিফাই করে এটার লুকটা আরো সুন্দর করলাম। এতে কি হলো, সেম মডেলটা কিন্তু সেমই আছে, এক্স করোলাই আছে, কিন্তু তাকে আমি আরো অ্যাট্রাকটিভ করে আরো মিনিংফুল করে আমি প্রেজেন্ট করলাম আমাদের সোসাইটির কাছে বা মানুষের কাছে আমি প্রেজেন্ট করলাম। এতে কি হচ্ছে, আমার কার্ডটা অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? তো মডিফায়ার্স এর কাজটাও এরকম যে মডিফায়ার্স কি করে, মডিফায়ার্স দেখো, মডিফাই মিনস টু চেঞ্জ স্লাইটলি। অর্থাৎ মডিফায়ার্স কি করে, আমাদের যে সেন্টেন্সটার যে স্ট্রাকচার সেটা হালকা পরিবর্তন করে। আর মডিফায়ার ইজ ইউজ টু মেক দ্য সেন্টেন্স মিনিং স্পেসিফিক। অর্থাৎ এই মডিফায়ার্স কি করে, আমাদের যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সের মিনিংটাকে স্পেসিফিক করে, অর্থাৎ নির্দিষ্ট করে দেয়। এখন আসি, তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া মডিফায়ার্সকে আমি এক নামে কিভাবে চিনব। সবসময় মনে রাখবা যে যত ধরনের অ্যাডজেক্টিভ যত ধরনের অ্যাডভার্ব আছে সবগুলোকে একত্রে আমরা মডিফায়ার্স বলতে পারবো। অর্থাৎ তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই তুই মডিফায়ার্স বলতে কি বুঝিস, তাহলে তুমি বলবা যে মডিফায়ার্স হলো সব ধরনের অ্যাডজেক্টিভ এবং সব ধরনের অ্যাডভার্ব। তো এখন আমরা আসি অ্যাডজেক্টিভ বলতে আমরা মূলত কি বুঝি। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি আইডেন্টিফাই করে। ওকে, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্বের পূর্বে বা পরে বসে। অ্যাডভার্ব এই ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, তার মানে কি, ভার্বটাকে কি করতেছে, হেল্প করতেছে। কিসের জন্য হেল্প করতেছে? ভার্বের মিনিংটা স্পেসিফিক হওয়ার জন্য হেল্প করতেছে। তার মানে কি, অ্যাডভার্ব ভার্বের আগে বা পরে বসে ভার্বটাকে মডিফাই করে। ওকে, এতটুকু ক্লিয়ার? আর সবসময় মনে রাখবে, একটা ট্রিক শিখিয়ে দিই, অ্যাডভার্ব চেনার উপায় কি। অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে ম্যাক্সিমাম অ্যাডভার্বের লাস্টে এলওয়াই যুক্ত থাকবে, যেমন মোস্টলি। ওকে, তো এই টাইপের যে ওয়ার্ডগুলো সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো। তাহলে অ্যাডভার্ব চেনার উপায় কি, ম্যাক্সিমাম অর্থাৎ 60%-এরও বেশি অ্যাডভার্বের লাস্টে এলওয়াই যুক্ত থাকে। ওকে, তো আশা করি তোমাদের এই স্লাইডটা ক্লিয়ার। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে মুভ অন করি। তো এখন আসো আমরা একটা সেন্টেন্স খেয়াল করি। এখানে একটা সেন্টেন্স লেখা আছে। কি লেখা আছে? রাতুল ইজ আ ভেরি স্মার্ট গাই। রাতুল ইজ আ ভেরি স্মার্ট গাই। তাহলে এখানে দেখো, এই যে গাই অর্থাৎ ব্যক্তি, এটা হচ্ছে একটা নাউন। এটা কি? নাউন। তাহলে দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। রাতুল ইজ আ ভেরি স্মার্ট গাই। এখন আমি যদি আ ভেরি স্মার্ট কেটে দিই, তাহলে কি থাকতেছে? রাতুল ইজ আ গাই। রাতুল ইজ আ গাই, সরি, এখানে এটা কাটা হবে না, এটা থাকবে রাতুল ইজ আ গাই। সেন্টেন্সটা কিন্তু স্টিল কমপ্লিট। তাহলে গায়ের পূর্বে আমি কি দিতেছি, আলাদা করে স্মার্ট যোগ করতেছি, আলাদা করে ভেরি যোগ করতেছি, বা এ যোগ করতেছি। তাহলে এটা কি, গাইটাকে কি করতেছে, মডিফাই করতেছে। কি করতেছে? এই তিনটা ওয়ার্ড এ, ভেরি আর স্মার্ট, এই গাইটাকে কি করতেছে, মডিফাই করতেছে। অর্থাৎ রাতুল কেমন ব্যক্তি এটা এরা কি করতেছে, আইডেন্টিফাই করতেছে। ওকে, তাহলে দেখো, রাতুল ইজ আ ভেরি স্মার্ট গাই। তাহলে এই যে স্মার্টটা
কাকে আইডেন্টিফাই করতেছে বা কাকে মডিফাই করতেছে? নাউনকে। তাহলে আমি দেখো তোমাদেরকে ইতিপূর্বে বলেছি যে নাউনের পূর্বে যেটা বসে সেটা কি তোমার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের পূর্বে বসে মডিফাই করা। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের পূর্বে বসে মডিফাই করা। এটা একটু নোট ডাউন করো যে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনের পূর্বে বসে মডিফাই করা। অর্থাৎ আমরা যদি প্রশ্ন করি যে রাতুল কেমন গায়, তাহলে আমরা অ্যান্সার পাবো যে রাতুল ইজ এ স্মার্ট গায়। ওকে, তাহলে স্মার্টটা আমার গায়টাকে ডিফাইন করতেছে বা মডিফাই করতেছে। ওকে, এতটুকু ক্লিয়ার? তাহলে এখন দেখো ভেরিটা দিয়ে কি হচ্ছে? ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমি যদি প্রশ্ন করি যে রাতুল কেমন স্মার্ট গায়, রাতুল ইজ এ ভেরি স্মার্ট গায়, অর্থাৎ তার স্মার্টনেসের আধিক্য বোঝাচ্ছি। অর্থাৎ এখানে অ্যাডভার্বটা কিন্তু অ্যাডজেক্টিভের আগে বসে মডিফাই করছে। অ্যাডভার্বটা কি করছে? অ্যাডভার্বটা তোমার অ্যাডজেক্টিভের আগে বসে কিন্তু মডিফাই করছে। ওকে, তাহলে আমরা এতটুক থেকে কি জানতে পারলাম? যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আর এই যে দেখো এটা হচ্ছে ডিটারমিনার। এটা কি? এটার নাম কি? ডিটারমিনার। ডিটারমিনার মানে কি? নির্দেশক। ডিটারমিনার মানে কি? নির্দেশক। অর্থাৎ এটা নির্দেশ করে। কাকে নির্দেশ করে? নাউনকে নির্দেশ করে, অ্যাডজেক্টিভকে নির্দেশ করে, অ্যাডভার্বকে নির্দেশ করে। তাহলে এটাকে আমরা বলতে পারি ডিটারমিনার একটা কাইন্ড অফ আলু। অর্থাৎ আলু যেমন সব তরকারিতে ইউজ করে, বা এটা একটা অলরাউন্ডার একটা প্লেয়ার। ঠিক আছে, সবার মানে যেমন ব্যাটিং করতে পারে, ফিল্ডিং করতে পারে, বোলিংও করতে পারে। ওকে, তো ডিটারমিনার কি করে? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন এই তিনটাকে সে কি করে? মডিফাই করে। এখন তুমি বলবা যে ভাই কিভাবে বুঝলাম না বিষয়টা, একটু ক্লিয়ার করে বলেন। ওকে, ক্লিয়ার করে বলছি। তাহলে দেখো আমি যদি ভেরি আর স্মার্টটা কেটে দিতাম, রাতুল ইজ আ গাই, অর্থাৎ নাউনের পূর্বে ডিটারমিনার বসতো, তখন এটা নাউনকে মডিফাই করতে। ওকে, আমি যদি ভেরিটা কেটে রাতুল ইজ আ স্মার্ট গাই দিতাম, তাহলে ডিটারমিনারটা অ্যাডজেক্টিভের আগে বসতো। তার মানে কি? এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। আর এখানে তো ভেরি আছেই, অর্থাৎ আমি যদি ভেরির আগে দিই তাহলে এই ডিটারমিনারটা অ্যাডভার্বকে মডিফাই করতেছে। আশা করি এবার তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে এতক্ষণ আমরা যা শিখলাম, এটাকে আমরা দুইটা সেন্টেন্সে আমরা কনক্লুশন করলাম। যেমন ডিটারমিনার ক্যান মডিফাই অ্যাডজেক্টিভ, নাউন অ্যান্ড অ্যাডভার্ব। ডিটারমিনার কাকে কাকে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভ, নাউন অ্যান্ড অ্যাডভার্ব, এই তিনটাকে সে কি করতে পারে? মডিফাই করতে পারে। আর অ্যাডভার্ব ক্যান মডিফাই অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। তাহলে একটু কমপ্লিকেটেড লাগতেছে বিষয়টা, না? ওকে, আমি একটু ক্লিয়ার করে দিই। তাহলে দেখো অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, এটা অ্যাডভার্বকে তুমি প্রশ্ন করো যে এই বেটা তুই কাকে কাকে মডিফাই করিস, তাহলে ও নিজেই বলে দিব। দেখো অ্যাড এর এডি দিয়ে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আর ভার্ব দিয়ে সে ভার্বকে মডিফাই করতেছে। আর অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে। তাহলে অ্যাডভার্ব শব্দটা দিয়ে তুমি বুঝতে পারতেছো যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে। ওকে, তাহলে এই দুইটা আমরা বুঝতে পারলাম। দেখো এখন আমরা এক্সাম্পলে আসি। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। শি ওয়ার্কস ফাস্ট, সে কেমন ভাবে কাজ করে? সে অনেক ফাস্ট কাজ করে। তার মানে দেখো এখানে যে আমরা লিখলাম যে অ্যাডভার্ব এখানে ভার্বকে মডিফাই করতেছে। তাহলে দেখো এই যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, এটার এক্সাম্পল আমরা এখান থেকে শিখে নিলাম। ওকে, এখন আমরা দেখব শি ওয়ার্কস ভেরি স্লোলি। এখানে দেখো ভেরি একটা অ্যাডভার্ব, স্লোলি একটা অ্যাডভার্ব। এই দেখো তোমাকে বলেছিলাম যে অ্যাডভার্ব চেনার উপায় কি? লাস্টে এল ওয়াই যুক্ত থাকবে। দেখো এটা লাস্টে কি যুক্ত আছে? এল ওয়াই বা ওয়াই যুক্ত থাকবে অ্যাডভার্ব চেনার উপায়। ওকে, তাহলে দেখো এখানে অ্যাডভার্ব নিজেই নিজেকে কিন্তু মডিফাই করছে। তাহলে আশা করি তোমাদের এবার এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এখন আমরা পরবর্তী স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন আমরা মডিফায়ারের বেসিক বিষয়টাতে ঢুকবো। ওকে, আমরা কোনো কিছু মুখস্থ করব না, ব্রেনে প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। তোমরা জাস্ট যা বলি, যেটা বলি খাতায় নোট ডাউন করবে আর আমার সাথে সাথে পড়বে। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা দেখব যে প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ারটা কি। দেখো প্রি মানে পূর্বে, অর্থাৎ আমরা বুঝতেছি এখান থেকে যে প্রি মানে কি? পূর্বে বসে মডিফাই করবে। আর পোস্ট মানে কি? পরে, তাই না?
তাহলে দেখো প্রি মডিফায়ার কি করে, আমার পূর্বে বসে মডিফাই করে। যেমন দেখো কিভাবে মডিফাই করে, একটা এক্সাম্পল দেখে আসি। দেখো ফাতেমা ইজ এ ভেরি লেজি গার্ল। তাহলে দেখো গার্লটা কি একটা নাউন না? নাউন। তাহলে নাউনকে যখন প্রশ্ন করা হচ্ছে যে ফাতেমা কেমন গার্ল, তখন আমি অ্যান্সার দিচ্ছি ফাতেমা ইজ এ লেজি গার্ল। তাহলে লেজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা যেহেতু নাউনের পূর্বে বসে মডিফাই করছে, তাই এটার নাম হচ্ছে প্রি মডিফায়ার। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব পোস্ট মডিফায়ার কি। পোস্ট মডিফায়ার হচ্ছে পরে বসে মডিফাই করবে। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। হি ওয়াকস ভেরি স্লোলি। তাহলে দেখো এই যে ওয়াকস, সে কিভাবে হাঁটে? অনেক স্লোলি হাঁটে। তাহলে এখানে ভার্বটাকে মডিফাই করতেছে কি? ভার্বটাকে মডিফাই করতেছে কি? এটা বলো তো, স্লোলিটা কি? এক্স্যাক্টলি অ্যাডভার্ব। কিভাবে চিনতে পারলে? লাস্টে ly অ্যাড আছে। ওকে, তাহলে দেখো আরেকটা এক্সাম্পল দেখি। ফাতেমা ইজ ভেরি লেজি। তাহলে এখানে দেখো নাউনের পরে লেজিটা বসছে। সেম ভাবে আগে লেজিটা বসেছিল, এজন্য এটা প্রি মডিফায়ার। আর এখানে লেজিটা যেহেতু ফাতেমার পরে বসেছে, অর্থাৎ নাউনের যেহেতু পরে বসেছে, তাই এটা পোস্ট মডিফায়ার। তো আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার। এখন তোমরা যে টেবিলটা দেখছো, এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে বুঝাবো এবং তোমরা সাথে সাথে কি করবে? নোট করে নিবে। তাহলে দেখো মাঝখানে হেড নাউন থাকবে, এর আগে যদি বসে তাহলে সেটা হয়ে যাবে প্রি মডিফায়ার, পরে বসলে সেটাকে আমরা কি বলবো? পোস্ট মডিফায়ার। এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে দেখো প্রি মডিফায়ারের মধ্যে কোনগুলো আছে? ডিটারমিনাস। ডিটারমিনাস কোনগুলো? নির্দেশক। নির্দেশক। এখন দেখো এই ডিটারমিনাসটা আমার মডিফায়ারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং ডিটারমিনাসটা অনেকে না বুঝে মুখস্থ করে, দেখে মানে পারে না। তাই ডিটারমিনাসটা যদি তোমরা মুখস্থ করতে পারো বা আয়ত্ত করতে পারো, তাহলে তোমার 60% পড়া কমপ্লিট। এবং পরীক্ষার হলে তুমি ডিটারমিনাস থেকে পাবাই কোশ্চেন, একটা না একটা পাবাই। অর্থাৎ মডিফায়ার থেকে যদি কোশ্চেন আসে, এটার মধ্যে একটা বা দুইটা ডিটারমিনার থেকে অবশ্যই আসবে। এবং তোমার চিন্তার কোনো কারণ নেই কোনটা কোন ডিটারমিনার, এটা তোমাকে এর পরের স্লাইডে দেখিয়ে দেওয়া হবে, তাই প্যানিক করার কোনো কারণ নেই। তাহলে দেখো ডিটারমিনার হচ্ছে তোমার প্রি মডিফায়ারের মধ্যে পড়বে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? এখন দেখো তোমার 5টা ভার্বের ফর্ম আছে, V1, V2, V3, V4, V5। এর মধ্যে V1টা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, V3 হচ্ছে পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। V3 কি? পাস্ট পার্টিসিপল। আর V4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, বা এটার আরেক নাম হচ্ছে জিরান্ড। এটা আরেক নাম কি? জিরান্ড। আর প্রেজেন্ট পার্টিসিপল আইডেন্টিফাই করার নিয়ম কি? তুমি বুঝবা ভার্বের সাথে আইএনজি যুক্ত যেটা থাকবে সেটার নামই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড। আশা করি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের। তারপরে অ্যাডজেক্টিভ মানে তো বুঝোই, অ্যাডজেক্টিভ কি? তারপর হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, নমিনাল, কম্পাউন্ডস, পাস্ট পার্টিসিপল। এই যে পাস্ট পার্টিসিপলটা হচ্ছে V3, এই যে একটু আগে যেটা বললাম পাস্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে V4। ওকে, তোমাদের মনে দেখতে অসুবিধা হচ্ছে, আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ দেখো এটা হচ্ছে V4, এটা হচ্ছে V3। ওকে, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর একটা কি তোমার প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এগুলো হচ্ছে প্রি মডিফায়ার। আর পোস্ট মডিফায়ার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস, পাস্ট পার্টিসিপল ফ্রেজেস, ইনফিনিটিভ ফ্রেজেস, অ্যাডজেক্টিভ ফ্রেজেস, নমিনাল ক্লজেস, রিলেটিভ ক্লজেস। এগুলো প্রত্যেকটা আমি আলাদা ধরে ধরে এক্সপ্লেইন করব। তাই আপাতত তোমার ইন ডিটেইলসে যাওয়ার দরকার নেই, যতটুকু বুঝাচ্ছি ততটুকু বুঝো। তাহলে দেখো তুমি বলবা যে ভাই এত অনেকগুলা, এখানে কয়টা? 5-6টা, এখানেও 6টা, 12টা। এ তো আমি আওলায় ফেলাবো কোনটা প্রি মডিফায়ারে বলবে কোনটা পোস্ট মডিফায়ারে বলবে। এটা তোমার প্যানিক করার কোনো কারণ নেই। ওখানে বলেই দিবে যে তোমার কি ইউজ করতে হবে। ওখানে বলে দিবে যে ইউজ আ ইনফিনিটিভ ফ্রেজ, ওখানে বলে দিবে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। তাও তোমাদের মনে রাখার স্বার্থে আমি একটা সহজ ট্রিক্স বলে দিই। দেখো পোস্ট মডিফায়ারসে প্রত্যেকটা লাস্টে ফ্রেজেস অথবা ক্লসেস কথাটা উল্লেখ আছে। ফ্রেজ অথবা ক্লস, এই কথাটা কিন্তু মাস্ট উল্লেখ থাকবে। তাহলে পোস্ট মডিফায়ার চেনার উপায় কি?
এক কথায় এটা হচ্ছে পোস্ট মডিফায়ার চেনার উপায় হচ্ছে এটা শেষে অবশ্যই ফ্রেসেস এবং ক্লসেস কথাটা উল্লেখ থাকবে। তাহলে আর যেগুলো ফ্রেসেস আর ক্লসের কথাটা উল্লেখ থাকবে না সেগুলো হচ্ছে প্রি মডিফায়ার। খুব ইজি, তাই না? আশা করি তোমাদের এই স্লাইডটা ক্লিয়ার হয়েছে। চলো আমরা পরবর্তী স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন হচ্ছে আমরা খুবই ইম্পর্টেন্ট মোস্ট ক্রুশিয়াল পার্টে চলে এসেছি, সেটা হচ্ছে ডিটারমিনার। দেখো, ডিটারমিনার হচ্ছে নির্দেশক। আমি বারবার বলেছি, বলো তো ডিটারমিনারসটা প্রি মডিফায়ার্স নাকি পোস্ট মডিফায়ার্স? হ্যাঁ, এটা হচ্ছে প্রি মডিফায়ার্স। কারণ কি? কারণ ডিটারমিনার্সের পরে কি লেখা আছে? ডিটারমিনার ফ্রেসেস, ডিটারমিনার ক্লসেস। যেহেতু এই দুইটা ওয়ার্ড লেখা নেই, তাই এটা অবশ্যই প্রি মডিফায়ার। আমরা জেনেছি যে ফ্রেসেস বা ক্লসেস যদি শেষে উল্লেখ করা না থাকে তাহলে সেটা হবে কি তোমার প্রি মডিফায়ার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে দেখো, এখানে একটা আমরা ছক দেখছি এবং এই টেবিলটাতে 8টা ডিটারমিনার সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রথমটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল তো তোমরা জানোই, এ এম দা, এটা হচ্ছে আর্টিকেল। আচ্ছা, এখানে ভালো একটা কথা, এটা হচ্ছে কোশ্চেনে যদি লেখা থাকে ইউজ আ ডিটারমিনার, ইউজ আ ডিটারমিনার, তখন বুঝে নিবা যে সাধারণত আর্টিকেল ইউজ করতে বলা হচ্ছে। এটা নরমালি তুমি আমাকে কোশ্চেন করতে পারো, কেন ভাই আপনি তো বললেন যে মাত্র ডিটারমিনার এই সবগুলোই, তাহলে যখন কোশ্চেনে ইউজ আর ডিটারমিনার থাকবে তখন আমরা কেন আর্টিকেল বসাবো? তো কোশ্চেনে যখন আলাদাভাবে ইউজ আর ডিটারমিনার থাকবে তখন মূলত আর্টিকেলকে মিন করা হয় যে তুমি আর্টিকেল ইউজ করো। আর অন্যান্য ডিটারমিনারগুলোর ক্ষেত্রে ডিরেক্ট কোশ্চেন উল্লেখ থাকবে যে ইউজ আ পসেসিভ, ইউজ আ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইউজ আ নিউমেরিক, ইউজ আ ইন্টারোগেটিভ। ওকে, তো এখন আমরা একটা একটা করে দেখি। পসেসিভ, পসেসিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি? পসেসিভ মানে ওই যে বলে না, আমরা অনেকে বলি যে অনেক পসেসিভ টাইপের। তো পসেসিভ বলতে মূলত বোঝানো হয় যে কোনো কিছু অধিকারে রাখা। ঠিক আছে? যেমন আমি যদি বলি দিস ইজ মাই পেন, তার মানে কি আমি এই পেনটা পসেস করতেছি বা এটা আমি ধারণ করতেছি বা অধিকারে থাকা বোঝাচ্ছে, এই পেনটা আমার। তেমনি ভাবে ইয়োর, দিস ইজ ইয়োর পেন, দিস ইজ হিজ পেন, দিস ইজ দেয়ার পেন, এটা হচ্ছে সবগুলোই হচ্ছে পসেসিভ প্রোনাউন। আর বাংলায় যদি তুমি মনে রাখতে চাও, এটা শেষে র যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? র। যেমন এটা যদি বাংলা করো, মাই মানে কি আমার, ইয়োর মানে কি তোমার, হিজ মানে কি তার, দেয়ার মানে কি তাদের, তাহলে প্রত্যেকটা শেষে কি র যুক্ত আছে না? তাহলে এটাই হচ্ছে তোমার পসেসিভ প্রোনাউন। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি? ডেমনস্ট্রেট মানে নরমালি হচ্ছে বর্ণনা করা, অর্থাৎ এই প্রোনাউনটা দিয়ে আমি বর্ণনা করি যে কোন জিনিসটা কোথায় আছে। যেমন আমি যদি বলি দিস দ্যাট, দেখো কাছের ক্ষেত্রে দিস ব্যবহার করা হয় আর দূরের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হয়। তেমনি ভাবে প্লুরালের ক্ষেত্রে কাছের ক্ষেত্রে দিস আর দূরের ক্ষেত্রে দোস। যেমন আমি এটা যেহেতু সিঙ্গুলার, তা আমি যদি বলি দিস ইজ মাই পেন, আর এই পেনটা যদি দূরে থাকতো, ধরো এখানে আছে, তাহলে আমি কি বলবো যে দ্যাট ইজ মাই পেন। ওকে, তাহলে কাছের ক্ষেত্রে ইন্ডিকেট করতে, আর যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে সিঙ্গুলার, এই দিসটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। ওকে, সরি একটু ভুল হয়েছে। দেখো, এই দিস হচ্ছে কাছের আর এটা হচ্ছে দূরের, এই দ্যাট, দিস হচ্ছে কাছের, দ্যাট হচ্ছে দূরের। আর তেমনি ভাবে এটাও কাছের, দিস মানে কাছের আর এটা দূরের। আর এই দিস আর দ্যাট হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ করা হয়, এসআই দিয়ে বুঝাচ্ছি, তোমরা খাতায় সুন্দর মতো নোট করে নিও। আর এই দিস আর দোস হচ্ছে প্লুরালের ক্ষেত্রে বুঝাচ্ছি। ওকে, আশা করি এখন তোমাদের বিষয়টা ক্লিয়ার। এখন আমরা দেখব কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাণ, পরিমাণ নির্দেশক। আমরা বলি না যে এটার কোয়ান্টিটি কত, অর্থাৎ আমরা এটার পরিমাণটা কিন্তু মাপি বা মাপার চেষ্টা করি। তাহলে এই কোয়ান্টিফায়ার এর কাজটা মূলত কি? কোয়ান্টিফায়ার হচ্ছে যখন আমরা কোনো জিনিস বলি যে গিভ মি সাম অ্যাপেলস, অর্থাৎ কোয়ান্টিটি নির্দেশ করি বা পরিমাণ নির্দেশ করি। সাম মানে কি? এখানে কিন্তু আমি নির্দিষ্ট করে দিচ্ছি না যে গিভ মি 5 অ্যাপেলস, এখানে বলতে সাম। ওকে, অর্থাৎ দেখবা কোয়ান্টিফায়ার হচ্ছে অনির্দিষ্টর ক্ষেত্রে, অনির্দিষ্ট ক্ষেত্রে ইউজ করা হয়। অনির্দিষ্ট, আচ্ছা যাই হোক, এটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে
কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ফিউ ইউজ করব। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি ইউজ করব? ফিউ। যেমন অ্যাপেলস আমরা কিন্তু কাউন্ট করতে পারি, তো আমি কি বলি যে গিভ মি লিটল অ্যাপেল, জীবনেও বলি না, আমরা কি বলি? গিভ মি আ ফিউ অ্যাপেলস। ওকে, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা লিটল ইউজ করি, যেমন গিভ মি আ লিটল ওয়াটার, আ লিটল গ্লাস অফ ওয়াটার। ওকে, তাহলে ওয়াটার কি তোমার আনকাউন্টেবল নাউন, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? লিটল। তাহলে যেগুলো কাউন্ট করা যায় না সেক্ষেত্রে আমরা লিটল ইউজ করব, আর যেগুলো হচ্ছে কাউন্ট করা যায় সেক্ষেত্রে আমরা ফিউ ইউজ করব। আর আরো দুইটা কোয়ান্টিফায়ার হচ্ছে মেনি আর নো। ওকে, আর নিউমেরিক হচ্ছে খুবই ইজি। নরমালি আমরা যে গণনা করি 1 2 3 4, 1 থেকে শুরু করে 100 বা 1000 পর্যন্ত, সেটা হচ্ছে নিউমেরিক, অর্থাৎ ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিউমেরিক ইউজ করি। আচ্ছা, এখন আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ এই নামটার মধ্যে কিন্তু আমরা বুঝতেছি যে ভাগ করে দেওয়া বোঝানো হচ্ছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে যখন আমরা অনেকের মধ্যে কোনো কিছু ভাগ করে দিব বা অনেকের মধ্যে কাউকে কোনো কিছু দিব না, তখন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইউজ করি। তাহলে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ইচ, এনি, এইদার, নেইদার। এটা যখন তোমরা এক্সাম্পল দিয়ে দিয়ে প্র্যাকটিস করবা, এই চারটা তোমরা কি করবা? এই চারটা সবসময় একটা আলাদা খাতায় রাখবা, এবং যখন তোমরা এক্সারসাইজটা প্র্যাকটিস করবা, যখন তোমার মনে পড়বে না, তখন এই চারটা খুলবা। এবং একটা ইম্পর্টেন্ট নোট, এই চারটা কিন্তু কমপ্লিট না, অর্থাৎ এই যে ডেমনস্ট্রেটিভের আরো থাকতে পারে, কোয়ান্টিফায়ারের আরো থাকতে পারে, এটা তোমরা গুগল করলে পেয়ে যাবে। তবে মোস্টলি যেগুলো আসে, অর্থাৎ যেগুলো দেওয়া আছে তোমার টেবিলে, এগুলো দিলেই তোমার মোটামুটি তোমার এইচএসসি লেভেল পর্যন্ত কভার হয়ে যায়, এবং এর থেকে আরো আসতে পারে, এটার পার্সেন্টেজ খুবই কম, আসার সম্ভাবনা খুবই কম। মেইনলি যেগুলো ইউজ হয় এগুলো আমি টেবিলে সাজানোর চেষ্টা করেছি। আচ্ছা, তারপরে আসতেছে আমার ইন্টারোগেটিভ। প্রত্যেকটা আমরা ডিসকাস করেছি, এখন আমরা ইন্টারোগেটিভ দেখব। ইন্টারোগেটিভ হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ যে কোনো কোশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তো ডাব্লিউএস কোশ্চেন যতগুলো আছে এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, তারপর হচ্ছে ইনডিফিনিট, অর্থাৎ ইনডিফিনিট প্রোনাউন, অর্থাৎ অনির্দিষ্ট করে যদি আমরা বোঝাই তখন আমরা ইনডিফিনিট প্রোনাউন ইউজ করি। তো সাম, সেভারাল, অল, সাম, মেইনলি হচ্ছে সামটা হচ্ছে তোমার ইনডিফিনিট প্রোনাউন, আর অল, এই দুটো মনে রাখলেই চলবে। অল আর সাম, এই দুটো যদি মনে রাখতে পারো তাহলে তোমার হয়ে যাবে। অল, সাম, এটা হচ্ছে কি তোমার ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণ। আশা করি তোমার এই ডিটারমিনারের এই স্লাইডটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেবিল, এটা দিয়ে তোমার ডিটারমিনারের সবগুলো এক্সারসাইজ তোমরা কভার করতে পারবে। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন আমরা কিছু টার্ম দেখব। ওই যে প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ারে যে আমরা পড়েছিলাম, বলো তো তোমাদের জন্য কুইজ, সেটা হচ্ছে ইনফিনিটিভ। এটা কি প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার? এখনই আমাকে কমেন্ট করে জানাও। না দেখে অনেস্টলি চেষ্টা করবে। হ্যাঁ, ইনফিনিটিভটা হচ্ছে কি তোমার প্রি মডিফায়ার। কারণ কি বলতো? কারণ হচ্ছে এই ইনফিনিটিভের পরে কি ফ্রেজ বা ক্লজ নামে কোনো ওয়ার্ড আছে? নাই। তাই এটা অবশ্যই নিঃসন্দেহে কি এটা প্রি মডিফায়ার। তাহলে ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে ভার্বের V5 ফর্ম, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্মকে আমরা ইনফিনিটিভ বলি। যেমন হি ওয়ান্টস টু গো দেয়ার, এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম গো বসেছে, তাই এটাকে আমরা ইনফিনিটিভ বলবো। ওকে, এরপর আসি ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ জানার আগে আমরা আগে বুঝি যে ফ্রেজটা কি। দেখো, ফ্রেজ আর ক্লজটা কি, এটাকে আমরা একটু রিক্যাপ করি। ফ্রেজ আর ক্লজ কি? দেখো, ক্লজ মানে বাংলায় বুঝবা, ক্লজ মানে একটা কমপ্লিট সেন্টেন্স বা বাক্য। ওকে, আর ফ্রেজ মানে বাক্যাংশ। অর্থাৎ ফ্রেজ বলতে আমরা বুঝি একটা বাক্যের অংশ, অর্থাৎ এই সেন্টেন্সটা কমপ্লিট না। আর ক্লজ হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। এটাই মূলত বেসিক পার্থক্য তোমার ফ্রেজ আর ক্লজের মধ্যে।
তো এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে ইনফিনিটিভ ফ্রেজ, তার মানে কি ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম এখানে বসালাম, পুরোটা বসায় দাও, বসালাম। এখন ফ্রেজ বসাইতে হবে। এখন ফ্রেজ কি দিয়ে গঠন করা হয়, ওয়ান আর মোর ওয়ার্ডস দিয়ে। যেমন আমি তোমাদের যদি এক্সাম্পল দিই, যে দেখো আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ডু, তাহলে দেখো এই যে টু ডু, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এতটুক হচ্ছে ইনফিনিটিভ, এতটুক কি তোমার ইনফিনিটিভ। আর এই যে দা ওয়ার্ক, আলাদা ওয়ার্ড আছে দুইটা, এতটুক হচ্ছে ফ্রেজ, ফ্রেজ। ওকে, তাহলে এই যে টু ডু এর পরে দা ওয়ার্ক, ওয়ান আর মোর ওয়ার্ড বসালাম, তাহলে এটা কি হয়ে গেল, ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। ওকে, তারপর আমরা আসি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আমি এর আগে একবার এক্সপ্লেইন করেছি। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের ভি ফর ফর্ম, ভার্বের ভি ফর ফর্ম, বা যেটাকে আমরা জেরান্ডো বলি। এটা স্ট্রাকচার কি, এটা স্ট্রাকচার হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে। অর্থাৎ গো প্লাস আইএনজি যদি দিই তাহলে গোয়িং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যদি দিতাম, তাহলে আমি যদি এখানে গোয়িং টু শপিং মল, শপিং মল, তাহলে এখানে আমি যে এক্সট্রা কিছু ওয়ার্ড যোগ করলাম, এটাকে বলি আমরা ফ্রেজ, ফ্রেজ। তো এটা হয়ে যেত তখন কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এখন আমরা দেখব ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার এই নামটা দিয়ে আমরা বুঝতেছি এটা তীব্রতা নির্দেশ করতেছে। অর্থাৎ বলে না যে খুবই ইন্টেন্স একটা মারামারি হইতেছে, যখন তোমরা দেখবা ফুটবল খেলায় বলি না যে অনেক ইন্টেন্স খেলা হচ্ছে। ইন্টেন্স মূলত কি, ইন্টেন্স বলতে আমরা মূলত তীব্রতা বুঝিয়ে থাকি। তাহলে ইন্টেন্সিফায়ার দিয়ে আমরা তীব্রতা বোঝাই, কোনো কিছু তীব্রতা বোঝাই। তাহলে দেখো সো, তাহলে আমি যদি বলি হি ইজ সো পোর, তার মানে কি এখানে তার পোরনেসের আমি ইন্টেন্সিটিটা বোঝাচ্ছি। তারপর আমি যদি বলি হি ইজ ভেরি গুড এট ম্যাথ, হি ইজ হাইলি এডুকেটেড, হি ইজ রাফলি এডুকেটেড, তাহলে কি এই সবই কি তোমার ইন্টেন্সিফাই করতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। তারপরে দেখো নাউন অ্যাডজেক্টিভ। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আপনি তো বলছিলেন যে সব ধরনের মডিফায়ার হয় অ্যাডজেক্টিভ নয় অ্যাডভার্ব, তাহলে এখানে নাউন কোথা থেকে আসতেছে? তাহলে দেখো নাউন কোথা থেকে আসতেছে আমি বলি। দেখো এই নাউনটার পূর্বে যখন আরেকটা নাউন বসবে তখন এইটাকে আর আমরা নাউন বলবো না, এটা হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। যেমন ম্যাথ ক্লাস, ক্লাসও একটা নাউন, ম্যাথও একটা নাউন। তো এই ক্লাসের পূর্বে যখন এই ম্যাথটা বসতেছে তাহলে এটাকে আমরা কি বলবো, নাউন অ্যাডজেক্টিভ। তখন এটা নাউন থাকতেছে না, কিন্তু এটা হয়ে যাচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে একটা নাউন থাকবে, নাউনের পূর্বে আরেকটা নাউন থাকবে, তখন ওই নাউনটাকে আমরা কি বলবো, নাউন অ্যাডজেক্টিভ বলবো। ওকে, তো আশা করি তোমাদের এই স্লাইডটা ক্লিয়ার হয়েছে। তো আমরা পরবর্তী স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন আমরা মডিফায়ার্স এর কিছু স্পেশাল টার্মস শিখবো যেটা তোমার এক্সামে আসবে। তো প্রথমে আমরা দেখব অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বলতে আমরা মূলত কি বুঝি? অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ হচ্ছে যা নাউন সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়। কিরকম এক্সট্রা ইনফরমেশন দেয়? যেমন সে নাউনটার টাইটেল বোঝায়, অর্থাৎ একটা নাউন বা একটা মানুষ কিসের জন্য সমাজে পরিচিত বা কিসের জন্য সে রিকগনাইজড, এই ব্যাপারটাই হচ্ছে তোমার অ্যাপোজিটিভ। যেমন দেখো এলন মাস্ক একটা নাউন, দ্য সিইও অফ টেসলা মোটরস ওয়াজ বর্ন ইন সাউথ আফ্রিকা। তাহলে এই যে দ্য সিইও অফ টেসলা মোটরস, এই অংশটা হচ্ছে অ্যাপোজিটিভ। তোমরা আবার এক্সট্রা ইনফরমেশন দিতে যে এলন মাস্ক দ্য এক্স বয়ফ্রেন্ড অফ অ্যাম্বার হার্ড দিয়ে শোনা, এটা এক্সট্রা ইনফরমেশন বলতে বোঝাচ্ছে তার টাইটেলটা, সে কিসের জন্য রিকগনাইজড। ওকে, তোমরা আবার ওই অ্যাম্বার হার্ড দিয়ে শোনা, তাহলে দেখবা পরীক্ষার হলে 0 পাবা। তাহলে দেখো এখানে কি হবে, এলন মাস্ক দ্য সিইও অফ টেসলা মোটরস, এই বিষয়টাকে আমরা বলবো অ্যাপোজিটিভ। এটা কি, সে সিইও কিসের, টেসলা মোটরসের, এটা কিন্তু তার জব টাইটেল। ওকে, তো এইটাকে আমরা বলি অ্যাপোজিটিভ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ কাকে বলে? ক্লজ বলতে আমরা জেনেছি কিছুক্ষণ আগে যে ক্লজ হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স বা বাক্য। তাহলে রিলেটিভ ক্লজ কি?
রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লজ আছে সেটাকে আমরা বলবো রিলেটিভ ক্লজ। এখন আমরা দেখব রিলেটিভ প্রোনাউন কোনগুলো। রিলেটিভ প্রোনাউন হচ্ছে, এক কথা মনে রাখবা, এখানে দেখো প্রত্যেকটা ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত যে প্রোনাউনটা সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর দ্যাট, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস দ্যাট, এই দুইটা হচ্ছে কি তোমার রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউনের সাথে যখন আমরা একটা ক্লজ যোগ করব তখন সেটাকে আমরা কি বলবো? রিলেটিভ ক্লজ বলবো। ওকে, তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই কাজিন। তাহলে দেখো দ্য বয় হু, এখানে হুটা কি? রিলেটিভ প্রোনাউন। কেম হেয়ার ইজ মাই কাজিন, তাহলে দেখো এখানে একটা কি তোমার কমপ্লিট ক্লজ, অর্থাৎ কমপ্লিট একটা সেন্টেন্স বোঝানো হচ্ছে। এখানে দেখো হু কেম হেয়ার, এটা যদি আমরা ঢেকে দিই দ্য বয় হু কেম হেয়ার, তাহলে সেন্টেন্সটা পড়ো তো কি দেখা যাচ্ছে? দ্য বয় ইজ মাই কাজিন। তাহলে কি রিলেটিভ প্রোনাউন থেকে এই পর্যন্ত যদি আমরা কেটেও দিই তাও কিন্তু সেন্টেন্সটা হচ্ছে। তার মানে কি এই যে ইজ মাই কাজিন এতটুকু একটা কমপ্লিট ক্লজ, অর্থাৎ একটা সম্পূর্ণ সেন্টেন্স, কমপ্লিট ক্লজ, কমপ্লিট ক্লজ। ওকে, তো এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। তারপর আমরা দেখব নমিনাল কম্পাউন্ড। নমিনাল কম্পাউন্ড চেনার উপায় কি? এই কম্পাউন্ড জিনিসটা দিয়ে আমরা বুঝতেছি এটা কোনো কিছু যুক্ত করে বা জোড়া দেয়, অর্থাৎ এক কথা যদি আমরা মনে রাখি সেটা হচ্ছে সংযুক্ত শব্দ যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি? নমিনাল কম্পাউন্ড। এখানে চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল আছে দ্য অফিস হ্যাজ এ গ্রুপ অফ হার্ড ওয়ার্কিং এক্সিকিউটিভ। তাহলে দেখো হার্ড ওয়ার্কিং, এই দুইটা ওয়ার্ডকে আমরা কি করতেছি? হাইপেন দিয়ে লিংক করতেছি। তাহলে নমিনাল কম্পাউন্ড চেনার উপায় কি? যে এরকম ছোট হাইপেন থাকবে, এটা দিয়ে তুমি কি করবা? লিংক করে দিবা। তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। নমিনাল কম্পাউন্ডে তুমি গুগলে যদি সার্চ দাও অনেক বহু এক্সাম্পল পেয়ে যাবা, আর যেটা দরকার ওই রিলেটেডই আমি জাস্ট বলতেছি। তাহলে এই স্লাইড আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী স্লাইডে মুভ অন করি। তো এতক্ষণ আমরা যা দেখেছি এগুলোই মূলত মডিফায়ারের যে মেইন অংশটা, এগুলোই মডিফায়ারের মেইন অংশ। আর তোমরা আস্তে আস্তে যদি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে এই ব্যাপারগুলোতে তোমরা আরো স্কিলফুল হবে এবং আস্তে আস্তে তোমাদের মডিফায়ারের যে প্রবলেমগুলো আছে সেটা তোমাদের চলে যাবে। তো চলো এখন আমরা অ্যাপ্লাই করব। এতক্ষণ যা শিখেছি সেটা তোমরা খাতায় তো অবশ্যই নোট করেছো, তো এই নোটটা নিয়ে তোমরা বসো, প্র্যাকটিস করবো এখন আমরা। ওকে, তাহলে দেখো প্রথমে আছে আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স। এখানে কি বলা আছে? প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন, তাহলে বুঝতেছো সাবস্টেন্স মানে উপাদান, এটা একটা নাউন। তার মানে কি প্রি মডিফাই দ্য নাউন? নাউনকে কি মডিফাই করে আমরা জেনেছি যে নাউনের পূর্বে কি বসে? এক্স্যাক্টলি অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা এমন ধরনের অ্যাডজেক্টিভ দিতে হবে যেটা সাবস্টেন্সের সাথে রিলেটেড। আমরা দিতে পারি যে আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, অর্থাৎ ক্ষতিকারক, হার্মফুল। আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, অর্থাৎ ক্ষতিকারক উপাদান। তাহলে নাউনটার পূর্বে আমি হার্মফুল দিয়ে কি করতেছি? নাউনটাকে মডিফাই করতেছি। ওকে, তাহলে দেখো পরেরটা যাই। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, কি করতে বলা হয়েছে? ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার দিয়ে আমরা বুঝেছি কিছুক্ষণ আগে আমরা দেখলাম, ইন্টেন্সিফায়ার মূলত তীব্রতা নির্দেশ করে। তার মানে কি? ইট ইজ ভেরি ডেঞ্জারাস দিতে পারো, ইট ইজ সো ডেঞ্জারাস দিতে পারো, অর্থাৎ যেটা দিয়ে তুমি ইন্টেন্সিফাই করতে পারো এখানে বসাইতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে সি নাম্বার দেখো কি আছে? ইউজার ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এখন আমরা ডেমনস্ট্রেটিভ মানে কি জেনেছি, যে ডেমনস্ট্রেটিভ মানে বর্ণনা করা। তাহলে দেখো ড্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। আর আর্সেনিক এখানে যেহেতু সিঙ্গুলার, আর এটা যেহেতু আমি কাছের সাবস্টেন্স বুঝাচ্ছি, অর্থাৎ একটু আগে কিন্তু আমরা আর্সেনিক নিয়ে আলোচনা করে এসেছি, তাই এখানে হবে দিস, THIS, দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। ওকে, তারপরে দেখো দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি।
এখানে কি বলা হয়েছে, ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে কোয়ান্টিফায়ার কোনগুলা, এগুলো আগে আমাকে বুঝতে হবে। কোয়ান্টিফায়ার তো অনেকগুলো এড ছিল। তাহলে দেখো দেয়ার আর মেনি হবে, এখানে কোনটা ইউজ হবে, মেনি। মেনি ভিলেজেস ইন, দেখো পসেসিভ বলছে, পসেসিভ মানে কি অধিকারে থাকা, আওয়ার কান্ট্রি, কি হবে আওয়ার কান্ট্রি। তাহলে দেখো এখানে কি আছে, এফ নাম্বারটা, মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল। এখানে কি বলা হয়েছে যে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। এখানে দেখো নাউন অ্যাডজেক্টিভ কেন ইউজ করতে বললো, কারণ পিপলটা অলরেডি নাউন, এর পূর্বে আমার আরেকটা নাউন দেওয়া লাগবে। তাহলে দেখো কোনটা আমার মিলে, ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, কোন জায়গার মানুষরা বেশি টিউবওয়েল ওয়াটার পান করে, অবভিয়াসলি ভিলেজ পিপল। তাহলে ভিলেজে একটা নাউন, পিপলে একটা নাউন, তাহলে এই নাউনের পূর্বে যেহেতু ভিলেজ বসলো, তাই এটাকে আমরা কি বলবো, নাউন অ্যাডজেক্টিভ বলবো। ওকে, তারপরে দেখো বলা আছে দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তাহলে দেখো এখানে প্রি মডিফাই দ্য ভার্ব, এখানে ফাউন্ড হচ্ছে ভার্ব। ওকে, এই ভার্বটাকে প্রি মডিফাই করতে হবে। আমরা কি জানি, ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা কি দিতে পারি, যে দিস প্রবলেম ইজ মেইনলি, মেইনলি দিতে পারি। আমি তোমাদেরকে বলেছি যে অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে লাস্টে এলওয়াই যুক্ত থাকবে। তাহলে দিস প্রবলেম ইজ মেইনলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, উই শুড টেক প্রপার মেজার্স। এখানে কি বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে আমার মানে তুমি আগে চিন্তা করো, মাথায় স্ট্রাকচারটা দাঁড় করো। প্রথমে ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, প্লাস ওয়ান আর মোর ওয়ার্ড লাগবে ফ্রেজ বানানোর জন্য। তাহলে আমরা কি দিতে পারি, যে উই শুড টেক প্রপার মেজার্স টু স্টপ দিস প্রবলেম, এই টাইপের যে কোনো কিছু দিতে পারো, তোমার জাস্ট স্ট্রাকচারটা ফলো করলে হবে। ওকে, এটা গেল। তারপর গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক। তারপর কি বলছে, ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে দেখো কি বলছে, ইউজ আ পার্টিসিপল। তাহলে দেখো কি বলছে, যে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক মার্কড রেড কালার, মার্কড MARKED। এখন কোশ্চেন আসবে, পার্টিসিপল কিন্তু দুই প্রকার আমরা জেনেছি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন এখানে কিন্তু ক্লিয়ার করে বলেনি যে কোন পার্টিসিপল ইউজ করতে হবে, তো এখানে তোমার কিন্তু মাথা খাটায় বের করা লাগবে। এখানে যদি তুমি দিতে মার্কিং, দেখো গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক মার্কিং, তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটা কমপ্লিট হতো না বা ভুল হতো, এক্ষেত্রে মার্কড হবে। ওকে, অর্থাৎ V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হবে। ওকে, তো এই ক্ষেত্রে তুমি যত প্র্যাকটিস করবে তত এই রিলেটেড প্রবলেমগুলো তুমি ভালো করে সলভ করতে পারবে। তাহলে দেখো পরে কি লেখা আছে, যে পিপল শুড বি রিফ্রেইন, রিফ্রেইন মানে বাধাগ্রস্ত করা, ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ টিউবওয়েলস। তাহলে এখানে কি বলছে দেখো তো, ডেমনস্ট্রেটিভ। তাহলে দেখো এখানে যেহেতু টিউবওয়েলস, একটা টিউবওয়েল নাকি অনেকগুলো টিউবওয়েল, অনেকগুলো টিউবওয়েল, তার মানে কি এটা প্লুরাল, প্লুরাল। তাহলে এটা কি, এই টিউবওয়েলসটা কি তোমার প্লুরাল, প্লুরাল। তার মানে আমার কি লাগবে এখানে, দিস টিউবওয়েল হবে, THEASE, দিস টিউবওয়েলস। ওকে, আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস। তো এই মোটামুটি আমার প্র্যাকটিস সেশন। তো তোমরা যে কাজটা করবা, তোমাদের কলেজে যে প্র্যাকটিসগুলো করায় ওগুলো আমি যে কন্টেন্টগুলো দিয়েছি এগুলোর সাথে মিলা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, আর বেশি বেশি করে বোর্ড সলভ করবে, তাহলে তোমার মডিফায়ার রিলেটেড যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। আর তারপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাকে যথাসাধ্য অ্যান্সার দিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো নেক্সট স্লাইডে আমাদের হচ্ছে এটার অ্যান্সার দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।